শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মিডল মিল্ক সোপবার রাঙা সকাল অনুষ্ঠানে। আজকের দিনটি সকলের ভালো কাটুক এই শুভকামনা জানি রাঙা সকালের আয়োজন শুরু করছি। সবসময়ের মতো একজন রাঙা মানুষ আমাদের সঙ্গে আছেন প্রথম ঘন্টায় এবং দ্বিতীয় ঘন্টায় সঙ্গীত আয়োজন রয়েছে। আমরা আপনাদের সঙ্গে আছি আমি লাবণ্য এবং আছি আমি মাসুক। শুভ সকাল আমার তরফ থেকেও। সুন্দর সকালে লাবণ্য যেমনটা বলছিল যে একজন রাঙা অতিথি আছে, তার গল্প আমরা শুনবো, কিন্তু তার আগে লাবণ্যর গল্প একটু শুনে নেই। শুভ সকাল। শুভ সকাল মাসুক, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। এবং আজকে এমন অনেক কিছু আমরা জানতে যাচ্ছি যেটার জন্য যেটা হয় যে আমরা এই সময়টা খুবই উত্তেজিত থাকি, এক্সাইটেড থাকি। চলো দর্শককে জানাই কে আছেন। চলো। প্রিয় দর্শক, আমাদের আজকে রাঙা সকালের অতিথি উন্নয়ন সংগঠক বিদৌরা তাহমিন খান। চলুন তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল মাসুক এবং লাবণ্য, অনেক ধন্যবাদ আমাকে আজকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনাকেও স্বাগত আমাদের এই আয়োজনে। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, চেষ্টা করছি ভালো থাকার। এটা অনেক গুরুত্বপূর্ণ, আসলে নিজেদেরকে চেষ্টা করতে হয় যে আসলে ভালো থাকতে হয় কিভাবে। আমরা যেমন চেষ্টা করি আমাদের রাঙা সকালের মধ্যে আসলে পরিবারে যখন একসাথে হয় তখন ভালো থাকি। প্রথমে একটু নামটা নিয়ে একটু জানতে ইচ্ছে করছে, কি বলো? একটু অন্যরকম নামটা কে রেখেছে বা কি অর্থ সেটা একটু জানতে চাই। থ্যাংক ইউ। মানে আমার নামটা আসলে গল্প করছিলাম একটু আগে, ইজ আ ভেরি গুড কনভারসেশন ওপেনার। বিদৌরা তাহমিন খান। আমার নামের প্রথম অংশ আমার বাবার নামের সাথে মিল রেখে, ওনার নাম বদরুল আমিন খান। দ্বিতীয় অংশ আমার মায়ের নামের সাথে মিল রেখে তাহমিনা খান। আর খান is a surname. Yeah. So Bidowra is basically derived from an Arabic word bodor. So the meaning of the word Bidowra is the full moon. So yeah, that's it. আর আমার মা বাবাই রেখেছেন বিদৌরা। আসলে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি অত্যন্ত বিখ্যাত উপন্যাসের প্রধান চরিত্রের নাম বিদৌরা, সেখান থেকেই অনুপ্রাণিত। বাবা মার কথা যেহেতু চলে আসলো, আমরা শৈশব দিয়ে শুরু করতে চাই। জন্ম তো হয়েছে ঢাকায় এবং পুরোটা সময়ই ঢাকা কেন্দ্রিকই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি ঢাকাতেই আমার জন্ম হয়েছে এবং আমি বড় হয়েছি ঢাকাতে। সো যে ঢাকা হচ্ছে ইজ মাই প্যারা আইডেন্টিটি। এন্ড বলে না যে দ্য স্ট্রিটস নো মাই নেম, সো হোয়ার দ্য স্ট্রিটস নো ইউর নেম, ইটস আ ফ্রেজিং দ্যাট টেলস ইউ যে মানুষের ফুটপ্রিন্টস গুলো শহরের কোনায় কোনায় ছড়িয়ে থাকে। সো ঢাকা ইজ দ্যাট টু মি। আচ্ছা, যেহেতু আমরা একটু অতীতে ফিরিয়ে নিয়ে যাই, একটু সে সময় ঢাকা সম্পর্কে শুনতে চাই যে শৈশবে কেমন দেখেছেন। থ্যাংক ইউ। এটা খুব বেশি আগে না, যদিও আমি একদমই তাই। তারপরও সময়ের একটা বলবো যে পরিবর্তন। আমি বড় হয়েছি 80s 90s এর ঢাকায়। তো তখনও আমাদের মধ্যে খুব একটা কমিউনিটি, একটা ফিলিং, একটা প্র্যাকটিস এরকম ছিল। বাচ্চারা খুব সহজেই, মানে আমার যেটা আমার চাইল্ডহুডের যে জিনিসটা আমাকে সবসময়, মানে ইটস আ ভেরি কমফোর্ট প্লেস যে টু থিঙ্ক অ্যাবাউট, যে খেলাধুলা করা। এখন যেমন ঢাকায় খেলাধুলা করবার মতো সুযোগ পাওয়া যায় না, তখন আমরা ছোটতে কিন্তু মানে রাস্তায়ও খেলছি, গলিতে খেলছি, বাসার সামনে একটু জায়গা আছে খেলছি, এবং এটা নিয়ে বাবা মারা খুব একটা দুশ্চিন্তিতেও না যে ওরা খেলছে বা কেউ যে নজর রাখতে হবে না, আসবে চলে। এখানে যে কোনো ঝুঁকি থাকতে পারে বা কিছু, একটাই ঝুঁকি যে মাগরিবের মধ্যে না আসলে একটা পিটুনি খাওয়া যেতে পারে, বাট আদার দেন দ্যাট মানে ছেলে হোক মেয়ে হোক আমরা সেই ওপেননেসটা এনজয় করেছি। তো এটা আমার মনে হয় যে বেড়ে ওঠার ক্ষেত্রে অ্যাজ আ হিউম্যান অলসো ইজ আ ভেরি ক্রুশিয়াল ফ্যাক্টর, যেটা এখনকার বাচ্চাদের বা ইভেন আমার বাচ্চাদেরও আমি অফার করতে পারি না। অনেক ভাবতে হয় আসলে যে ছেলেমেয়েগুলো কোথায় যাচ্ছে। এমনিতে ওই সময়টা কিন্তু নেইবার যারা ছিল তারাও এত আপন একটা ফিল হতো যে বাবা মা যদি কাছে নাও থাকে তারাই হয়তো টেক কেয়ার করছে, এরকম একটা বিষয় ছিল। আপনার ক্ষেত্রে কি ছিল? অফকোর্স, আই মিন আমি বড় হয়েছি মূলত লালমাটিয়াতে, আর বড় যেহেতু ওখানে আমার নানা বাড়ি, আর ধানমন্ডিতে, আমি ধানমন্ডিতে থেকেছি until I got married, so about 18 years. So my entire childhood, ধানমন্ডি, young adulthood was there. ধানমন্ডি 32 নম্বর রাস্তায়। সো যখন আমরা বলি 32 নম্বর, আমি জানি না ইফ ইউ হ্যাড দ্য এক্সপেরিয়েন্স, বাট তখনের সময়ে ইট ওয়াজ লাইক আ কালচারাল হাব ফর মেনি থিংস, এন্ড ইট ওয়াজ a place where many politico-cultural movements have instigated, not even then, even before that. তো
সব বলবো যে ওখানে থাকাটা আমার জন্য ছোটবেলার জন্য একটা প্রিভিলেজ ছিল। নেইবারহুডের কথা বলছিল লাবণ্য, তখনই আমরা যাদের সাথে বড় হয়েছি, আমার নেইবারহুডের আমার যা বন্ধুরা ছিল এখন অবধি তারা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধু বললে আন্ডারস্টেটমেন্ট হবে, দেয়ার ফ্যামিলি। তো তার এখনো দেশে বিদেশে বিভিন্ন জায়গায় তারা স্বাভাবিক জীবনের খাতিরে চলে গেছে, কিন্তু যখন ওই ছোটবেলার মানুষগুলাকে তো আসলে আমরা ভিতরে, উই আর অলওয়েজ আ চাইল্ড ইনসাইড, তারা কিন্তু ইজ ভেরি ওয়েল কানেক্টেড। এবং এটার কারণটাই ছিল যে নেইবারহুড বন্ডিং, যেটা বলছিল যে কখন আমরা কাদের বাসায় থাকছি, কার বাসায় খাচ্ছি, কার বাসায় ঘুমাচ্ছি, এটা নিয়ে প্যারেন্টসরা এতটুকু ওয়ারিড না। ইভেন যেমন আমার মনে আছে আমরা সকালে স্কুলে ছিলাম, আমি উদয়ন স্কুলে পড়তাম, আমার নিচের তলার আমার ভাই বোনই বলবো, নেইবার তো বলবো না, আমরা কাছাকাছি বসছিলাম, আমাদের সবাইকে নিয়ে বাবা একসাথে স্কুল নিয়ে যাচ্ছে, স্কুলে ড্রপ করছে, আবার অনেক সময় আমার মা যখন আমাদের আনছে ওদেরকেও একসাথে নিয়ে আসে, আবার আসার পর ওদের বাসায় আমাদের গানের শিক্ষক আমার চাচা একসাথে সবাইকে নিয়ে গান করেছে, শেষ করে আবার পাশের বাসায় গিয়ে সবাই একসাথে আরবি পড়ছে। সুন্দর ছিল আসলে, বলে না, ইট টেকস আ ভিলেজ টু গ্রো আ কিড। সো আমার মনে হয় I was very privileged to have that neighborhood as a village. একদম একদম। তাহলে আমরা ছোট্ট করে বলতে পারি যে শৈশবটা এত সুন্দর কেটেছে, যেটা আসলে এখনো মনে করতে আপনি অনেক উচ্ছ্বসিত হয়ে যাচ্ছেন, ভালো লাগছে বিষয়টা। হ্যাঁ, আমি অনেক ইমোশনাল হয়ে যাই, বাট দ্যাটস because it brings back so much good memory. একদম একদম। ম্যাম, আপনার সম্পর্কে কিছু তথ্য আমাদের কাছে আছে, দর্শককে জানাই। Sure. প্রিয় দর্শক, বিদৌরা তাহমিন খান বাংলাদেশের উন্নয়ন অঙ্গনের একজন অভিজ্ঞ পেশাজীবী, যিনি প্রায় 18 বছর ধরে বাজার ব্যবস্থা উন্নয়ন, বেসরকারি খাত সম্পৃক্ততা, অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি, আর্থিক অন্তর্ভুক্তি এবং জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে কাজ করেছেন। গ্রামীণ অর্থনীতি, নারী, ক্ষুদ্র কৃষক এবং উদ্যোক্তাদের জীবনমান উন্নয়নে তার কাজ দীর্ঘমেয়াদী এবং টেকসই ফলাফল সৃষ্টি করেছে। তিনি কৃষি এবং অন্যান্য খাতে ভুট্টা, সবজি, আলু, মাছ, চিংড়ি, পোল্ট্রি এবং হস্তশিল্প সহ বিভিন্ন মূল্য শৃঙ্খলে জেন্ডার বিশ্লেষণ এবং বাজার ভিত্তিক প্রকল্প পরিচালনা করছেন। বর্তমানে তিনি সুইস কন্ট্যাক্ট পরিচালিত ইন্সপায়ার প্রকল্পে দলনেতা এবং জেন্ডার ও সামাজিক অন্তর্ভুক্তি এবং মান নিশ্চয়তার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি অক্সফাম বাংলাদেশের অর্থনৈতিক অন্তর্ভুক্তি এবং ন্যায় বিচার বিভাগের প্রধান হিসেবে খাদ্য নিরাপত্তা, জীবিকায়ন, সামাজিক উদ্যোগ, ন্যায্য মজুরি, ন্যায্য মূল্য ও ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা ইনকিউবেশন কর্মসূচির নেতৃত্ব দিয়েছেন। ICDI ভোকা সংস্থার আঞ্চলিক জেন্ডার এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন উপদেষ্টা হিসেবে তিনি বাংলাদেশ এবং মিয়ানমারে বাজার ব্যবস্থা উন্নয়ন এবং বেসরকারি খাত অংশীদারিতে জেন্ডার সংযোজনে কাজ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী বিদৌরা তাহমিন খান জার্মানির ফ্র্যাঙ্কফুর্ট স্কুল অব ফাইন্যান্স অ্যান্ড ম্যানেজমেন্ট থেকে আর্থিক অন্তর্ভুক্তি নীতিমালায় বিশেষজ্ঞ সনদ অর্জন করেছেন। তার সম্পর্কে ছোট্ট করে জানছিলাম, আবারও ফিরে যাচ্ছি তার কাছেই। খুবই হেলদি একটা শৈশব, এবং আমরা যদি বলি যে শৈশবে আপনি কি করেননি সেটা খুঁজে পাওয়া খুব কঠিন হবে। পড়াশোনার পাশাপাশি নানা ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিলেন। হ্যাঁ, বলা যায়, কারণ যেহেতু আমাদের সাংস্কৃতিক পরিমণ্ডলে বেড়ে ওঠা, তো সাংস্কৃতিক এটা যে চর্চা আলাদা করে করতে হয়, এটা আসলে আমরা ফিল করি নাই বাচ্চারা। আমি আমার ভাই, প্রাথমিক জীবনের অন্যান্য কাজকর্মের মতোই ছিল। হ্যাঁ, মানে আমরা গান করব, ছবি আঁকবো, এটাই না, পড়াশোনাও করবো। এমনিতে আপনি ব্যক্তি মানুষ হিসেবে কেমন ছিলেন? শান্ত? আসলে ছোটবেলায় তো মানে নিজের মানুষ হিসেবে কেমন ছিলাম এটা রিয়েলাইজেশন না, বড় হয়ে অনুভব করা যায়। আমি বলা যেতে পারে যে আমি খুব চুপচাপ প্রকৃতির ছিলাম। স্কুলে খুবই লক্ষ্মী শান্ত বাচ্চা ছিলাম। কখনো প্যারেন্টস মিটিং এ গিয়ে অন্তত আমার প্যারেন্টস কে এমবারেস হতে হয়নি, কমপ্লেইন শুনতে হয় নাই। ভেরি ডিসিপ্লিনড ওয়াজ অ্যাজ আ চাইল্ড। তার মানে একই সাথে সংবেদনশীলও ছিলেন। এটা আপনাকে আসলে পরবর্তী জীবনগুলো আসলেও আমরা আরো পরিষ্কার হব। লাবণ্য যেমনটা বলছিল যে কেমন ছিলেন, এই যে সংবেদনশীলতা, এইটা পরবর্তীতে এসে এই জীবনে নিশ্চয়ই বিভিন্নভাবে কাজে লেগেছে, কিন্তু সেই সময় এটা দুই একটা গল্প নিশ্চয়ই আছে যে অন্যদের প্রতি কেমন ছিল আপনার? আসলে আমার কাছে যেটা মনে হয় যে ছোটবেলার ফ্যামিলি এবং ইকোসিস্টেম, পারিপার্শ্বিকতা, মানুষকে, বাচ্চারা তো সেটাই দেখে যেটা সে সামনে অনুভব করে বা যার সাথে যেটা করা হয়, এবং একই সাথে তার থেকে খুব ডিফারেন্ট কিছু তাকে অ্যাট্রাক্ট করবে, সেটাও সে অনেক সময় ভালো মন্দ না বুঝেই
ফলো করে। একদম। তো আমার কাছে যেটা মনে হয় যে সংবেদনশীলতাটাও অ্যাজ এ হিউম্যান ক্যাপাসিটি ইজ সামথিং যেটা মানুষ ছোটবেলা থেকে হারভেস্ট করতে হয়। আচ্ছা। এবং শুধু যে সে অন্যের প্রতি সেটা আই থিঙ্ক আমার মানে আরো বেশি আসে। মানুষ থেকে মানুষ তো আছেই, আবার একই সাথে পেটস, পোষা প্রাণী, পোষাই বা পোষা না হোক, আমাদের জন্য এটা খুব কমন ছিল যে বিড়াল, কুকুর এগুলো আশেপাশেই আছে। তা আমরা তাদের সাথে খাবার শেয়ার, তার রাস্তার নাকি মানে স্ট্রে ডগস ওর ক্যাটস ওর বাসায় চলে আসে খাচ্ছে, মানে এটা খুব নর্মাল একটা ব্যাপার। তো এই জিনিসটা তখন বুঝতে পারি নাই, বড় হয়ে বুঝতে পারি যে এই যে সুযোগটা পাওয়া, এবং আমাদের প্যারেন্টসও এটা নিয়ে খুব মানে তাদের ওপেননেস যে হ্যাঁ মানুষকে যেমন অ্যাড্রেস করতে হয় পশু পাখিকেও অ্যাড্রেস করতে হয়, একদম। এবং যে কোনো ক্ষেত্রের মানুষই তোমার কাছের মানুষ হতে পারে। সেই জায়গাটা থেকে আই থিঙ্ক সংবেদনশীল হওয়ার বা এমপ্যাথেটিক হওয়ার প্রথম বীজটা তৈরি হয়েছে। তৈরি হয়। একটু যদি বাবা মার কথাও শুনতে চাই, কেমন ছিল আসলে তাদের সাথে, বা বাবা কেমন ছিলেন কিংবা মা কেমন ছিলেন, কেউ কি বকা দিতেন কিনা? থাকে না ছোটখাটো অনেক গল্প তো থাকে আসলে এরকম ছোটবেলার। ওই যে ছোটবেলা বললেই আমার ফিরে যাই যে আমরা অনেকগুলো বাচ্চা একসাথে খেলছি, দৌড়াদৌড়ি করছি, বাগান করছি, বনভোজন করছি, এরকম অনেক মজার মজার। এমনি বাবা কি করতেন? আমার আব্বা উনিও ডেভেলপমেন্ট প্রফেশনালি বলা যেতে পারে, বাট মানে হি ওয়াজ ট্রেইনড এজ এন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। তো বাবা কাজ করেছেন তার কর্মজীবনের বেশিরভাগ সময়টাই ঢাকা ব্রিটিশ কাউন্সিলে। হি রিটায়ার্ড অ্যাজ দ্য হেড অফ বিজনেস এন্ড অ্যাডমিনিস্ট্রেশন। তো আমাদের আমাদের ভাই বোনদের বড় হওয়ার সাথে ব্রিটিশ কাউন্সিল খুব জড়িত। আমরা সবসময় ওই পরিমণ্ডলটা বলতে পারবো অ্যাডভান্টেজ পেয়েছি। তো বাবার সাথে বাবা কেমন মানুষ ছিলেন, বা আমরা সবসময় দেখছি যে একদম ঘড়ির কাঁটা, ডিসিপ্লিন, ভেরি ডিসিপ্লিনড। যে এই সময় যে পরে বুঝতে পেরেছি জিনিসটা কেন, বিকজ ওই যে বললাম যে মানুষের পরেও হয়তো বলবো মানুষের কাজ মানুষকে অনেক সময় শেপ আপ করে। তো ইটস আ ব্রিটিশ ডিসিপ্লিন। অনেক সময় যেটা আমাদের বাসায়ও প্র্যাকটিস করা হয়েছে, এবং আমরা মনে করছি সব বাসায় মনে হয় এরকমই হয় যে একদম ঘড়ি কাটানো, যে এরকম উঠতে হবে, রেডি হতে হবে, ব্রেকফাস্ট খেতে হবে, তারপরে গুছিয়ে যেতে হবে, এবং যে সময় কাজ শেষ ইউ কাম ব্যাক হোম টু ইয়োর ফ্যামিলি। তো ওইটা একটা খুব মজার ডিসিপ্লিন ছিল, কিন্তু এটা কখনো এরকম ডিসিপ্লিন ছিল না যেটা আমাকে লিমিট করে। আচ্ছা, এটা বাউন্ডারি বা হ্যাঁ, it had a healthy boundary. It gave you a structure to your life, যেটা helps a kid. অফ কোর্স। আর মায়ের কথা যদি জানতে চাই? ও সেটা তো জানতে চাইলে এরকম আরেকটা রাঙা সকাল করতে হবে। বাট মানে আমাদের বেড়ে ওঠা, বলবো যে আমার মায়ের বেড়ে ওঠা একই সাথে, বিকজ মাই মাদার শি ওয়াজ আ ভেরি ইয়াং মাদার। আচ্ছা। সো মানে আমার মায়ের সাথে আমার এজ অফ ডিফারেন্স ইজ 15 years. So she grew as we grew. So আমার মা কিন্তু আমাদের খেলারও সঙ্গী, এবং আমার মা প্রচন্ড পজিটিভ এনার্জি ওয়ালা মানুষ। আমরা রাঙা সকালে সবসময় জিজ্ঞেস করি যে ভাই বোন বা কাজিনদের সাথে কি খেলতেন, কিন্তু লাবণ্য আজকে জিজ্ঞেস করতেই হচ্ছে যে মার সাথে কি ধরনের খেলাধুলা করা হতো। যেমন খুব ছোটবেলাতে আমার মা ছবি আঁকতে পছন্দ করেন, শি ইজ ভেরি ক্রিয়েটিভ। তো আমাদের ছবি আঁকাটাও মা সাথে বসে করা, যেমন মনে আছে যে আমি কালার করছি বা ছবি আঁকছি, মা সেও ছবি আঁকছে। ইটস নট লাইক সে আমাকে ঠিক করে দিচ্ছে বা এ করছে, সেও ছবি আঁকছে, আমি ওকে দেখে আঁকছি, আচ্ছা এরকম। বা এবং ঘরের কাজকর্ম যে মায়ের সাথে যে করছি বা করতে হয়, এটা খুব একটা অর্গানিক থিং, ইটস আ ভেরি ন্যাচারাল থিং, ইটস পার্ট অফ। গল্প করছি, করছি, একসাথে করছি, মানে ইট ডিডন্ট অকার যে আমি আলাদা করে কিছু করছি। তারপরে গান, music is a very integral part of our life. I grew up listening to what my mother was listening to. আচ্ছা। সব সময় তার একটা হতো ছোট্ট ক্যাসেট প্লেয়ার আছে, কি ধরনের গান শোনা হতো এরকম করে। এখন তো খুঁজেও পাওয়া যাবে না ফিতাওয়ালা ক্যাসেট। এরকম একটা পরিবারে থেকে আসলে কোনো স্বপ্ন দেখা হয়েছে যে বড় হয়ে কি হবেন, কিংবা পরিবার থেকে আসলে কোনো থাকে না যে আমার এই মেয়েটা আসলে বড় হয়ে কোন পেশায় যাবে, এরকম একটা চিন্তা চলে আসে, কিন্তু আপনার ক্ষেত্রে কেমন হয়েছে? স্বপ্নটা আসলে বাবা মা এরকম বলবো না যে খুব চোখে আঙুল দিয়ে দিয়েছে যে তোমাকে এই পেশায় যেতে হবে। একটা জিনিস
আমরা অনেক সময় বাচ্চাদেরকে ছোটদেরকে নিজেরাও বলি যে তুমি বড় হয়ে কি করবে, তুমি কি হবে, what do you want ইনফ্যাক্ট to আমাদের be? লিখতেও হয় এম ইন হ্যাঁ মানে লাইক এম ইন লাইফ। তখন উই অলওয়েজ চুজ, আমরা মুখস্থ লিখতে থাকি আই ওয়ান্ট টু বি আ ডক্টর, Engineer. এভরিথিং, বাট অ্যাকচুয়ালি দ্য কোয়েশ্চেন ইজ তুমি বড় হয়ে কি হবে অ্যাজ আ হিউম্যান বিং, কি করবে এটা তো ইউ ডিসাইড অন ইউর ওন ক্যাপাসিটি। মানুষ অনেক কিছু করতে চেয়েও অনেক কিছু পারে না, আবার কিছু না করতে চেয়েও অনেক কিছু হয়ে করতে যায়, পারে। হ্যাঁ। সো হোয়াট ইউ ওয়ান্ট টু বি ইজ হোয়াট your parents and your family should ingrain in the character. তো সেই দিক থেকে আমি বলবো যে তাদের অবশ্যই স্বপ্ন ছিল সবার আগে যে না সঠিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। বাহ, এটা একটা ভ্যালু প্রপোজিশন, ইটস নন নেগোশিয়েবল। ছেলে হোক মেয়ে হোক, আমরা দুটো ভাই বোন, আমরা সমান ক্যাপাসিটিতে সমান ফেসিলিটিতে বড় হয়েছে, একই স্কুলে একই ইয়েতে, যে কোনোভাবেই এখানে ডিসক্রিমিনেশনে কখনো আমরা বুঝিই নাই। অনেক বড় হয়ে বুঝি যে আসলে জেন্ডার ডিসক্রিমিনেশন বলে কিছু থাকতে পারে, এবং সেটা যে আসলে দেশের 90% মানুষের জন্য রিয়ালিটি, এটা বুঝতেও আমাদের অনেক সময় লেগেছে, বিকজ আমরা আমাদের পারিপার্শ্বিকতাতে এটা মানে এক্সপিরিয়েন্স করি নাই। সো অ্যাজ এ হিউম্যান আই থিঙ্ক এই স্বপ্নটাই তাদের কাছে ছিল যে তুমি যত দূর পারো ট্রাই টু এডুকেট ইয়োরসেলফ। ওকে। আর আপনার কোনো স্বপ্ন ছিল যে আপনি মনের অবচেতনে আসলে ঠিক করে ফেলেছেন যে আমি এটা হতে চাই, বা থাকে না আমরা ছোটবেলায় ঠিকও করি না, কাউকে দেখে হয়তো অনুপ্রাণিত হই? আমার কাছে যেটা মনে হয়েছে যে আসলে স্বপ্ন হচ্ছে একটা ড্রিম অ্যান্ড দেয়ার ইজ অলসো অ্যাসপিরেশন। সো ছোট থাকতে আমরা ড্রিম দেখি, কারণ আমরা আমাদের লিমিটটা বুঝি না, which is good, মানে আসলে বাচ্চারাই স্বপ্ন দেখতে পারে। আর যখন আমরা আস্তে আস্তে বড় হই, we realize our capacities, boundaries and everything, তখন আমরা অ্যাসপায়ার করি যে আমার ক্ষমতা দিয়ে আমি কতদূর এম করতে পারি। একদম। সো ছোট যখন ছিলাম, যে ইয়াং এই টিনেজ পর্যন্ত আমি সবসময় নিতাম আই ওয়ান্টেড টু বি আ গ্লোব ট্রটার। আচ্ছা। এখন তুমি যদি আমাকে জিজ্ঞেস করো তুমি কি কখনো গ্লোব ট্রটিং করতে দেখেছো, দেখি নাই, কিন্তু আমি ছোটবেলা থেকে খুব পড়তাম, হচ্ছে ট্রাভেলগস, আচ্ছা, ভ্রমণ, সৈয়দ মুজতবা আলী লেখা দিয়ে শুরু, তারপরে যখন যেখানে পেয়েছি, মানে থ্যাঙ্কস টু ব্রিটিশ কাউন্সিল আমার প্রচুর বই পড়ার সুযোগ ছিল, অনেক লিটারেচার অ্যাভেল করার সুযোগ ছিল। তো সবসময় আমাকে এই যে বায়োগ্রাফিক্যাল ট্রাভেলার খুব অ্যাট্রাক্ট এখনো করে। একটা সময় আমি জানি না ওয়েদার ইউ গাইজ হ্যাড দ্যাট ইন ইউর টাইম লাইন, যখন প্রথম বাংলাদেশে যে ডিশ চ্যানেল আসে, তখন তো ডিশ বলতো, তো তখন এরকম ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলে লোনলি প্ল্যানেট বলে একটা প্রোগ্রাম হতো। তো আর সবাই ধরো জি বাংলা, স্টার বাংলা দেখছে, আমি আমার মায়ের সাথে বসে লোনলি প্ল্যানেট দেখতেছি। এটা আবার বিবিসিতেও দেখাতো মাঝে মাঝে। কেন এই প্ল্যানেটটা কি, একজন মানে ট্রাভেলার, ওনার নাম হচ্ছে ইয়ান ফ্লেমিং আই থিঙ্ক। সো সে দুনিয়ার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে, এমন জায়গায় ঘুরে বেড়াচ্ছে যেগুলোকে আমরা কখনো চিন্তা করি না, যেখানে মানুষ কোথায় যায়, মানুষ প্যারিস যায়, মানুষ তাজমহল দেখতে যায়, বাট হি ইজ নট গোয়িং দেয়ার, হি ইজ গোয়িং টু ভেরি ডিফারেন্ট এক্সোটিক প্লেসেস, লিভিং উইথ এক্সোটিক পপুলেশনস। মানুষের খুব কাছে, ওখানেই থাকছে, ওখানে কাছে মানুষ বেড়াতে গেলে মানুষ হোটেলে থাকবে, কমফোর্টেবল থাকবে, লাক্সারি থাকবে। ভাইয়ের সাথে সম্পর্কের সাথে সাথে আপনার শিক্ষা জীবনের যে সময়টা আপনি বলছিলেন যে কোনো রকম পার্থক্য ছিল না, স্কুলে সেই জীবনে ভাইয়ের সাথে কোনো পজিটিভ কম্পিটিশন ছিল না যে তোর থেকে আমাকে ভালো করতে হবে পড়াশোনায়? ওর থাকতে পারে, আমার না ছিল না। বাট আই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট। বাট আমরা স্কুলটা খুব এনজয় করতাম। আমরা উদয়ন বিদ্যালয় স্কুলে পড়েছি ছোটবেলা থেকে, তো এটা তো কো এডুকেশন স্কুল, এগেইন আমরা ওখানেও একসাথে পড়েছি। ও আমার থেকে 3 বছরের ছোট, তো যেহেতু সে ছোট তার জন্য আমি হয়তো মাঝে মাঝে একটা বাট স্টিল জাস্ট কম্পিটিশন বলবো না এটাকে, হ্যাঁ ওটাই ছিল, এক্স্যাক্টলি। বাট পড়াশোনার থেকেও বেশি হচ্ছে ও হয়তো একটাতে এক্সেল করছে, আমি হয়তো কালচারাল ইয়েতে বেশি এক্সেল করছি বা বেশি পছন্দ করছি, তো ওই সুযোগটা আমাদের ছিল এক্সপ্লোর করার জন্য। আচ্ছা, এত কিছু এক্সপ্লোর করতে করতে কখনো পড়াশোনার একটু ক্ষতি হয়ে যায়নি? আসলে আমার প্যারেন্টসও কখনো বা স্কুলও যে ইয়েস দেয়ার ইজ আ পারফেক্ট ডিসিপ্লিন, কিন্তু কখনো পড়াশোনাকে ইম্পোজ করা এই জিনিসটা ছিল না যে তোমাকে ক্লাসে প্রথমেই হতে হবে। বাট হ্যাঁ, তুমি যেটা শিখছো এটা
তে মনোযোগ রাখো, চেষ্টা করো এটা। হ্যাঁ। আর যখন একটু বড় হয়েছে আমরা 8-9-এ পড়ি, তখন তো ন্যাচারালি আরো 8 থেকে যে হ্যাঁ বৃত্তি পরীক্ষা দিচ্ছি, তখন আমাদের বৃত্তি পরীক্ষা দেওয়ার সুযোগ ছিল। তারপরে এসএসসির জন্য প্রিপারেশন নিয়েছি, তখন মানে অর্গানিক্যালি একটা মোর স্ট্রাকচারাল জিনিসে আমরা চলে গেছি। আচ্ছা, হ্যাঁ, কোনো রকম কোনো SSC, চাপ হ্যাঁ। ছিল না। আমার মনে হয় মাসুকের একই কথা যে এসএসসি তাহলে উদয়ন স্কুল থেকে দেয়া। তারপরে কলেজ জীবন কোথায় কলেজে কাটলো? আমি গেছি ভিকারুন্নিসা নুন স্কুলে, স্কুল অ্যান্ড কলেজ থেকে আমি এইচএসসি করেছি। আচ্ছা, আপনি কোন বিভাগে? কমার্স, সায়েন্স। সায়েন্সেই ছিলেন। জি। আচ্ছা, কলেজ জীবনটা তো খুব ছোট, কেমন ছিল একটু ছোট করেই ও শুনি। দ্যাট ওয়াজ আ whirlwind। মানে আমাদের জন্য যে স্কুলে আমরা 12 বছরই উদয়ন স্কুলে পড়েছি, উদয়ন বিদ্যালয়ে পড়েছি, তো নেসেসারিলি আমরা একটা পরিবেশে বড় হয়েছি। বিফোর গোয়িং টু কলেজ ছোট্ট একটা জিনিস অ্যাড করব, স্বপ্নের কথা নিয়ে কথা হচ্ছিল। আই থিংক এই জিনিসটা শেপ আপ করার পেছনে বিশ্ব সাহিত্য কেন্দ্রের একটা ভূমিকা আছে। আমাদের স্কুলে বিশ্ব সাহিত্য কেন্দ্রের বই পড়া কর্মসূচি থাকতো, ক্লাস 6 থেকে মনে হয় ছিল যে প্রতি সপ্তাহে আমাদের নতুন একটা বই আমরা পড়তে পেতাম। আবার বছর শেষে আবার এটা নিয়ে একটা ছোট কুইজ কম্পিটিশন হতো, কিছু একটা আবার বাচ্চাদেরকে মোটিভেট করার জন্য। তো এরকম কম্পিটিশন, আমাদের কম্পিটিশন থাকতো ওইটা, যে আমি বই পড়ে কুইজ জিতেছি এবং আরো 10টা বই আমি গিফট পেয়েছি। So those are the competitions that led us to Healthy competition, read একদম, more, হ্যাঁ। to know more, এবং ওখানে আমি অনেক ট্রাভেল এক্সপোর্ট পড়তাম। আচ্ছা, পড়ার সাথে পড়া লেখা আমরা সবসময় একসাথে বলি। আপনার তো লেখালেখিরও একটা অভ্যাস ছিল সেই ছোটবেলা থেকেই। এটাও আমি বলবো যে স্কুলের একটা ভূমিকা আছে। যেমন আমরা পড়তাম, আমাদেরকে এটাও কিন্তু উৎসাহ দেওয়া হতো প্রচন্ড, যে ছোটবেলা থেকে স্কুলের যে ম্যাগাজিন এখানে লিখতে হবে। আচ্ছা, অফকোর্স ক্লাসে তো আমি এসে লিখছি, যে লিখছি, এগুলি তো কারিকুলাম, বাট স্কুলের ম্যাগাজিনে তুমি লিখা দিবা, সেটা কবিতা হোক, সেটা যাই হোক, বাচ্চারা তো যা লিখবে, কিন্তু স্কুল সেটা প্রিন্ট করবে। এবং প্রিন্ট আবার তুমি যে লিখতে পারে না ছোট বাচ্চা, সে ছবি আঁকছে, তার আঁকা ছবিটা প্রিন্ট হচ্ছে। এই যে একটা মোটিভেশন, লুকিং ফরওয়ার্ড, যে না বছর শেষে যে বার্ষিক এডিশনটা থাকবে, ওখানে আমার একটা 4 লাইনের হলেও একটা ছড়া গিয়েছে। তো এই জিনিসটাও অর্গানিক্যালি তৈরি করা হয়েছে। কলেজে গিয়ে এই সুযোগটা আরো অনেক বড়, বিকজ ইজ আ ভেরি বিগ কলেজ, রিনাউন্ড কলেজ উই নো, এবং আবার অল গার্লস এনভায়রনমেন্ট। এইটা আমার জন্য একটা খুব কালচারাল শিফট ছিল। এতদিন আমি বুঝতে পারি নাই, ছেলে মেয়ে আলাদা করতেই পারতাম না। আমরা ভাই বোনরা সবাই একসাথে পড়েছি, আমার বন্ধু বান্ধব কেউ ছেলে কেউ মেয়ে, এটা কেউ কখনো আমাদের বুঝায় নাই যে your identity as per your gender. But when we came to bigger, yet it is bigger, it gives you a lot of exposure, but it also somehow signifies you as a woman. আচ্ছা, That was interesting. I mean, good bad বলছি না, it was a very, মানে as a teenager এটা খুব ইন্টারেস্টিং একটা শিফট ছিল আমার জন্য। এটা আসলে আমাদের সমাজ ব্যবস্থাটাই হয়তো এরকম। একেবারে রেজাল্ট কেমন হচ্ছিল এমনি এসএসসি এইচএস এর? না, আল্লাহর রহমতে রেজাল্ট নিয়ে কখনো মানে ফ্রাস্ট্রেটিং কিছু হয় নাই। সো ইউ আর এ গুড স্টুডেন্ট, হ্যাঁ বলা যেতে পারে। সো এরপর একটু বিশ্ববিদ্যালয় জীবনে চলে যেতে চাই। একটা প্রস্তুতি, ওটাও তো একটা ভর্তি পরীক্ষা, যুদ্ধ, ভর্তি যুদ্ধ। আমাদের সময় আসলেই যুদ্ধ ছিল, এবং আমাদের সব জায়গায় পরীক্ষা দিতে হবে। তো পার্টিকুলারলি ওয়েন ইউ আর আ গুড স্কোরার, নট আ গুড স্টুডেন্ট, গুড স্কোরার, তাহলে তোমাকে নিতেই হবে, তোমাকে বইটা দিতে হবে, মেডিকেলে দিতে হবে, nobody can spare you from any pain. তো সেটা ছিল, ভর্তি যুদ্ধ ছিল, এবং পুরো ব্যাপার এই ব্যাপারটা যে খুব কোচিং করতে হতো আমাদের রেজাল্ট ভালো করার জন্য। মানে আমি তো এতক্ষণ খুব পজিটিভ বলে আসলাম, দিস ওয়াজ দ্য ডাউন সাইড অফ ইট। আই ফেল্ট যে এইটার আসলে কোনো প্রয়োজন আমার কাছে মনে হয় না, আমার বরং খুব টায়ারিং ছিল ব্যাপারটা। যেই সময় মানুষ খেলবে, বন্ধুদের সাথে সুন্দর মেমোরি তৈরি করবে, না তুমি কোচিং এ বসে আছো, আচ্ছা পড়লে, তারপর পরীক্ষা দিলে, গুড স্কোর হলো, এখন আরেক বড় প্রেসার, তুমি কোথায় ভর্তি হবে। সো তখন দেখা গেল আমার প্যারেন্টস আমাকে বললো, তোমার যেটা ভালো লাগে গো ফর দ্যাট। সো তারপরেও তো পরীক্ষা দিতে হয়। সো পরীক্ষা দিয়ে মজার ব্যাপার হলো আমি মেডিকেলেও চান্স পেলাম, আমি ডিইউ মানে ইউনিভার্সিটি অফ ঢাকাতেও চান্স, এখন হয়ে গেল ডিলেমা। একদম। কিন্তু এই জায়গাতে একটা বিষয় জানতে চাইবো যে স্কুল থেকে কলেজে একরকম পরিবর্তন হলো, কম্বাইন্ড থেকে আপনি একদম গার্লস কলেজে আসলেন, এবং ভার্সিটিতে এসে যেটা দেখা গেল যে আপনি
আগে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছিলেন, কিন্তু এখন এসে আপনি অর্থনীতিকে বেছে নিলেন। এই যে একটা পরিবর্তন, এই জায়গাটা কিভাবে সিদ্ধান্ত নিলেন? এটা আসলে অর্থনীতিকে আমরা এখানে বলি, আমরা ফ্যাকাল্টি অফ সায়েন্সের আন্ডারে, বাট দ্য ডিগ্রি ইজ মাস্টার্স ইন সোশ্যাল সায়েন্স, আচ্ছা। বাট অ্যাকচুয়ালি এটা সায়েন্সই হওয়া উচিত গোয়িং ফরওয়ার্ড। সো বিকজ ফান্ডামেন্টালি যদি কারিকুলাম দেখি তাহলে ইউ হ্যাভ টু নো অ্যাডভান্সড ম্যাথমেটিক্স, বিকজ ইউ মানে ট্রিগোনোমেট্রিক্স এবং ম্যাথমেটিক্স ইয়ে ছাড়া, ফর্মুলা ছাড়া মাইক্রো ইকোনমিক্স করা যায় না। এটা হচ্ছে কারিকুলামের জায়গাটা। আর বড় পরিসর যেটা হচ্ছে অর্থনৈতিক প্রেক্ষাপট এবং পলিসির জায়গা, যেটা সেইখানে অবশ্যই আরো ব্যাপ্তি থাকে। তো আমার কিন্তু যেটা আমি বললাম যে আমার প্যারেন্টস কখনো আমার উপরে কিছু চাপেনি, বরং আমাকেই বলেছে তোমার যেটা ভালো লাগে। আমি ইজিলি মেডিকেল পড়তে পারতাম। আমি ইভেন ঢাকা ইউনিভার্সিটি আমি অ্যাপ্লাইড কেমিস্ট্রিতেও সুযোগ পেয়েছিলাম। আচ্ছা। এবং আই হ্যাড মাই চয়েসেস। ইনফ্যাক্ট আমি বিজনেসও পড়তে পারতাম, জি। হয়তো পরের বছর বা প্রাইভেট ইউনিভার্সিটি। তারপর মাই পেরেন্টস ওয়ার লাইক হোয়াট এভার ইউ চুজ, বাট যেটাই চুজ করো ট্রাই টু এক্সেল ইন দ্যাট। তো অর্থনীতিতে পড়ার এই জায়গাটাতে আমার কাছে মনে হয়েছে ইটস আ ভেরি ফ্রেশ ওয়ে অফ লুকিং টু থিঙ্ক। আমার ফ্যামিলিতে আমি কাউকে চিনি না যে অর্থনীতি পড়েছে, কিন্তু আমার আব্বার ফ্রেন্ডসরা আছেন যারা ফ্যাকাল্টিজ অফ বিজনেস, অফ ইকোনমিক্স, এবং আমি জানি না সেটা আমাকে হয়তো ইনডিরেক্টলি ইনফ্লুয়েন্স করতেও পারে, বাট আমার কাছে মনে হচ্ছে যে এটা তো একটা অন্যরকম জিনিস দেখার। আচ্ছা, আমি কেন না এটা ট্রাই করি। এমনি পড়তে গিয়ে কেমন লাগলো যদি ছোট করেই শুনি, অর্থনীতিতে পড়ার ভর্তি হবার পরে আসলে অনুভূতি? আমাকে যদি এখন আবার পড়তে বলো আমি আবার পড়বো। অ্যানসার পেয়ে গেছি। তো এখন হলো এই জায়গাটায় আসতে চাই, আমার মনে হয় যে বিশ্ববিদ্যালয় জীবন পার করে আসলে এটাও একটা অন্য একটা অধ্যায়, যে কর্মজীবন, আমি কোথায় যাব বা কি করব, সেই প্ল্যানিংটা কি করছিলেন? ওয়েল, যেটা আমি বললাম যে সবসময় চেষ্টা করতেছি যে আমার জায়গা থেকে হাউ ক্যান আই এক্সেল, শুধুমাত্র রেজাল্ট দিয়ে না। যেমন লাইক ইউ আর সেইং যে কলেজ থেকে ইউনিভার্সিটি, এটা মানে এত বড় একটা মানে ক্যানভাস, এটা খুব ওভারওয়েলমিং ছিল। হ্যাঁ, বিকজ আমরা বড় হয়েছি যে একটা কাঠামোতে, হঠাৎ করে এসে আই এম এক্সপোজ টু সাচ আ বিগার লার্জার ক্যানভাস এক্সপোজার। এইটাকে ওভারওয়েলম করলে প্রসেস করতেও আমার হয়তো প্রথম 1 বছর লেগে গেছে, বিকজ আমি একটু ইন্ট্রোভার্ট, একটু। তো তখন কিন্তু তোমার তো মানুষের সাথে মেশার এই সুযোগটা নিতে হবে, দ্যাট ইজ পার্ট অফ ইউর গ্রোথ। এটা বুঝতেও যে এতদিন আমি স্কুলে পড়েছি, কলেজে পড়েছি, মোটামুটি যাদের সাথে পড়াশোনা করেছি তারা সবাই আমাদের মতো ব্যাকগ্রাউন্ড থেকে আসছে। এখন আমি দেখছি সারা দেশ থেকে মানুষ আসছে, যার সাথে আমি কম্পিট করছি। তো পড়াশোনা কম্পিট করছি, ডিবেটে কম্পিট করছি, বা অন্যান্য যা কিছু করছি সেটার মধ্যেও আমাকে অন্য ডিমেনশন চিন্তা করতে হচ্ছে, যেটা আমার কাছে ওয়াজ ভেরি ফরেন। আচ্ছা, বাট এট দ্য সেম টাইম যখন এটা বুঝে ফেলা গেছে, তখন মনে হয়েছে যে সারা জীবন এই ক্যাম্পাসেই পড়ে থাকবো, কোথাও যাব না। বাট এত মানে ড্রাইভার্স, হ্যাঁ। সো আমি বলবো যে সেটা আসলে মানুষকে তৈরি করতে এটা যে কত বড় একটা ভূমিকা রাখে। একদমই। পরবর্তীতে আপনি যখন আসলে উন্নয়ন বিশেষজ্ঞ হিসেবে কাজ করলেন, হয় কি যে এই শিক্ষা জীবনগুলোতেই কিন্তু ধাপে ধাপে কিভাবে যেন ওই বিষয়গুলো নিজের মনের মধ্যে দানা বেঁধে যায়, এবং একই সাথে ওই বিষয়গুলোর প্রতি আগ্রহ তৈরি হয়ে যায়। আপনার ক্যাম্পাস লাইফে এই ধরনের কোনো আগ্রহের জায়গা তৈরি হয়েছিল? হতে পারে, আমি হয়তো ব্যাপারটাকে খুব কনসিয়াসলি তখন রিয়েলাইজ করিনি, কিন্তু এটা ছিল যে আমি অর্থনীতি পড়েছি এবং অর্থনীতি কাজকর্ম, গবেষণা, এটা আমাকে অ্যাট্রাক্ট করতো। তো করেছে যে হ্যাঁ, এইটা এমন একটা সায়েন্স যেটা মানুষের খুব কাছাকাছি, মানুষকে দেখার সুযোগ আছে, আবার যেটাকে আমাদের ম্যাক্রো ইকোনমিক আন্ডারস্ট্যান্ডিং থেকেও দেখার সুযোগ আছে। তো আমি আমার অনার্স কমপ্লিট করার পর আমি কিছুদিন রিসার্চের সাথে কাজ করেছি, সুযোগ হয়েছিল সেন্টার ফর পলিসি ডায়ালগে। ওখানে আমি খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি যে তারা কিভাবে কোনো পরিস্থিতিকে যে অর্থনৈতিক আলোকে ব্যাখ্যা করার সময়, এতদিন আমি বইয়ে পড়েছি, এখন আমি দেখছি যে রিয়েল লাইফ। তো
তো এইটাই আমাকে পরবর্তী পর্যায়ে চিন্তা করছে যে মানুষের ডিসিশন রেশনালিটি ইন টার্মস অফ দেয়ার টু গেইন ইকোনমিক ফ্রিডম কি করা যেতে পারে। কারণ আমার কাছে মনেই হয়েছে যখন আমি অর্থনীতি পড়ছিলাম যে আমার why my country is so economically deprived, especially the majority of the people. আমার multi-dimensional poverty কেন এরকম, এটা বুঝতে অনেক সময় লাগে। হয়তোবা আমি আরো মানে একাডেমিক ইয়েতে গেলে আরো ভালো করে বুঝতে পারতাম, বাট হয়তো বা হতেও পারে ইন ফিউচার। বাট আমার কাছে মনে হচ্ছে আই রিয়েলি ওয়ান্ট টু লুক ফ্রম দ্য গ্রাউন্ড, being very close to the ground, being very close to people who actually are deprived. Their reality is very different from my reality. আমি এখানে যা দেখছি বা বুঝতে পারছি, that is something হয়তো বই পড়ে গবেষণা দেখে অন্যর সাথে কাজ করে, বাট in particularity যে how do they make their decisions given so little they have, এই জায়গাটাতে কাজ কিভাবে করতে হয়। তো আই থিঙ্ক এই জিনিসটা একবারে হয়নি, যেটা বলছেন যে আমি কি হতে চাই, এটা মোল্ড করেছে উইথ টাইম। একদমই তাই। কি হলো তাহলে, কি শুরু করলেন? একদম চিন্তাগুলো তো আসলে পরিবর্তন হচ্ছিল, অনেক কিছু একদম ফিল্ডে এসেই বুঝতে পারছিলেন যে আমাকে কি করতে হবে। তো একদম প্রথম কর্মজীবন বলি বা কোথাও প্রথম কাজের জায়গাটা যদি বলি, সেটা কি ছিল? প্রথমে ওই যেটা বললাম যে অনার্স কমপ্লিট করে আমি ইন্টার্নশিপ করেছি রিসার্চে, খুব ভালো লাগছিল। যেহেতু আমি যা পড়েছি সেটার একটা প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন দেখেছি। তারপরে আমি মাস্টার্স করেছি, মাস্টার্স করার পরে মাস্টার্স করে ইমিডিয়েট পরে যেটা ইচ্ছে ছিল যে আই গো ফর হায়ার স্টাডিজ। আমি এবং দ্যাট ওয়াজ লাইক প্ল্যান, এটাই আমার করার কথা। মাস্টার্স কোথা থেকে করলেন? ঢাকা ইউনিভার্সিটি থেকে? ইউনিভার্সিটি অফ ঢাকা। তারপর যে আমি হায়ার স্টাডিজ করেছি, অ্যাডমিশন নেওয়া হয়ে গেছে। এখন দেখলাম যে আমার দু একজন ফ্রেন্ড এবং আমার ইকোনমিক্সেরই দু একজন ফ্রেন্ড, তারা ডেভেলপমেন্ট সেক্টর কাজ করতে গেল। আচ্ছা। এবং তারা কাজ করছে এবং তারা খুবই এনজয় করছে। আমি বললাম যে কি ব্যাপার, এটা কি? সো আমি বললাম আচ্ছা ঠিক আছে, মাস্টার্সটা না হয় আমি 1 বছর পরেও করতে পারবো, 2 বছর পরেও করতে পারবো, বাট আসলে আমার দেশটা কেমন এটা জানতে হলে দেশের মানুষের খুব কাছ থেকে কাজ করাটা দরকার। ইট সাউন্ডস ভেরি নোবল, যেহেতু আমি এখন এভাবে সুন্দর করে বলছি, বাট তখন আমার কাছে ইট ওয়াজ দ্য এক্সাইটমেন্ট দ্যাট ড্র্যাগ মি। আমার কাছে মনে হয়েছে যে অর্থনীতির ম্যাক্রো পিকচারের সাথে মাইক্রো পিকচারটাকে কোথায় আসলে অ্যালাইন করার সময় এটা জানতে হলে আমার মাইক্রো পিকচারটা দেখা দরকার, এবং সেই জায়গা থেকেই কিন্তু আমি ডেভেলপমেন্ট সেক্টরে আসি। ইটস ভেরি প্লেন, আই রিয়েলি ওয়ান্টেড টু নো হোয়াট হিউম্যান গো থ্রু and how they make their choices given their very limited assets and capacity. যার শিক্ষা নাই সে কিভাবে একটা ইকোনমিক অ্যাসপিরেশন করবে, কি করবে, কোথা থেকে করবে, how will they decide. তো তখন আমি ডেভেলপমেন্ট সেক্টর কাজ শুরু করি। আচ্ছা। 2007 সালে। আচ্ছা। এবং তখনও আমি কাজ করতাম ইন্টারেস্টিংলি সুইস কন্ট্যাক্টে। আচ্ছা। আমার শুরু হয়েছে সুইস কন্ট্যাক্টে কাজ দিয়ে, এবং আমি যখন কাজে ঢুকলাম তখন আমি অনেক আমরা তখন রুরাল মার্কেটসগুলোতে কাজ করতাম, ফিশ মার্কেট, ভেজিটেবল, আমরা ম্যানুফ্যাকচারিংয়ে কাজ করতাম, প্লাস্টিক, ফার্নিচার, অনেক কিছু। তো একসাথে আমার অনেক কিছু দেখার, এটা বেশ বড় একটা প্রজেক্ট ছিল, এবং অনেক কিছু দেখার এত এক্সপোজার তৈরি হলো। বাংলাদেশের এমন সব জায়গায় আমি গেছি যেটা আমি এখানে কাজ না করলে বা ডেভেলপমেন্ট সেক্টরে কাজ না করলে হয়তো কখনো আমার যাওয়ার সুযোগ হতো না, এবং মানুষের এত কাছ থেকে দেখার সুযোগ হতো না। তো এটা একটা কেমন যেন আমি অনেক সময় বলি নেশার মতো হয়ে গেল যে আচ্ছা আরেক বছর পর মাস্টার্সে যাবো, আচ্ছা আরেকটু কাজ করে নিই। বাট ইটস নট লাইক দ্য ইকোনমিক বেনিফিট, ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স। অফকোর্স আই ওয়াজ এনজয়িং দ্যাট এজ আ ইয়াং প্রফেশনাল, বাট দ্য লার্নিং কার্ভ ওয়াজ লাইক দিস, when you learn অনেক কিছু। একদম অভিজ্ঞতার যে জায়গাটায় আপনি এসেছেন, একদম শুরু থেকে যদি একটু ছোট করে বিশ্লেষণ করি, আমরা দেখতে পাচ্ছি যে এমন ভাবে আপনার বড় হওয়াটা হয়েছে যেখানে আসলে আপনি উন্নয়নের যে ধাপগুলো নিয়ে কাজ করছেন প্রান্তিক পর্যায়ের মানুষদের কাছে গিয়ে, ওই সোসাইটিতে বড় হয়ে আবার এইরকম একটা জায়গায় এসে নিজেকে খাপ খাইয়ে নেওয়াটা আমার মনে হয় যে একটু কঠিন শুরুর দিকে হওয়ার কথা। হ্যাঁ, একটু সেই গল্পটা শুনি। খুব ইন্টারেস্টিং একটা জায়গা, মানে এটা নিয়ে এত কিছু বলবার আছে যে ইট মোল্ডস ইউ অ্যাজ এ হিউম্যান। এন্ড
ইট টেকস আ লট অফ কারেজ ওকে নিজেকে ওই দিকটাতে ধাবিত করার জন্য। এবং আমি বলবো যে এটা হয়তো বা সুইস কন্ট্যাক্ট এজ এ অর্গানাইজেশন, আমি সুইস কন্ট্যাক্টে কাজ করছি কিন্তু বহুদিন, মানে আমার কিন্তু আর বাইরে মাস্টার্স করাই হয়নি বিকজ আমি কাজ এত ভালোবেসেছি যে আমার কাছে মনে হচ্ছে এর মতো রিওয়ার্ডিং কিছু মনে হয় না আর কিছু হবে। আই ওয়ার্কড ইন এই ইকোনমিক ইনক্লুশন অ্যান্ড ইমপ্রুভমেন্ট সেক্টরে প্রায় 10 ইয়ার্স করেছি। তো এবং বিভিন্ন সেক্টরে কাজ করেছি, বিভিন্ন ভ্যালু চেনে কাজ করেছি। বাট হ্যাঁ, লাইক ইউর মানে এই যে ডাইভার্স একটা চেঞ্জ হলো, এই চেঞ্জটা মোল্ডেড মি অ্যাজ এ হিউম্যান, ইট গ্রাউন্ডেড মি, ইট মেড মি see the world in a very different perspective. And above all, it humbles you আচ্ছা as a human. আচ্ছা যে অ্যাকচুয়ালি আমরা যেটাকে খুব স্বাভাবিক মনে করি আমাদের লাইফে, এগুলি আসলে প্রিভিলেজ। একদম পার্টিকুলারলি আমার মতো দেশে আমরা যেটা এক্সপিরিয়েন্স করেছি গ্রোয়িং আপ, আই এম প্রবাবলি অফ দ্য টপ 5%, 10% প্রিভিলেজড পার্সন। এই জিনিসটা কিন্তু আমি কাজে না আসলে কখনো রিয়েলাইজই করতে পারতাম না। তো আমি এই কারণে আরো মানে কাজটার সাথে থাকতে চেয়েছি। আমি এটা চিন্তা করি নাই যে আরো বড় ক্যারিয়ারে যাব বা ইয়ে করবো। দ্যাট নেভার ডিফাইন্ড মি অ্যাজ মাই গ্রোথ, বাট রাদার নোয়িং পিপল। সেটার জন্য কিন্তু অনেক চেষ্টা করতে হয়, অবশ্যই অনেক চেষ্টা করতে হয়, অনেক কিছু কম্প্রোমাইজ করতে হয়, অনেক হয়তো কমফোর্ট কনভিনিয়েন্স কে হয়তো কিছুটা অ্যাডজাস্ট করতে হয়। তো আমি বলবো এখানেও আমার প্যারেন্টস এবং আমার প্যারেন্টস ইন ল, আচ্ছা I have 4 parents, another privilege. একদম একদম And as a woman in country like Bangladesh, hands down. খুব সুন্দর করে বললেন। আসলে ব্যক্তিগত সম্পর্কগুলোর প্রতি যদি এভাবে কৃতজ্ঞতা বোধটা নিজের ভেতরে থাকে, Well, জীবন মনে হয় যেন সুন্দর আমি হয়ে অনেক যায়। সময় আমাকে বলি যে I do not function without them. It is true. একদমই তাই, একদমই। এবং আমাদের জীবনে ব্যক্তিগত জায়গা থেকে আমরা হয়তো অনেক কিছুই করতে পারি, কিন্তু এরকম একটা সাপোর্ট যখন আমরা পাই Absolutely. তখন মনে হয় যে আরো অনেক কিছু করবার আছে, অনেক কিছু করবার সুযোগ আছে। অ্যাবসলিউটলি। এবং আমি সবসময় যেমন আমার আব্বা আমার কথা বলেছে যে আমার আম্মা কিন্তু একজন সোশ্যাল অ্যাক্টিভিস্টও। আচ্ছা ছোট ইট ইজ 90s এর টাইমটা ছিল একটা এগেন আ পলিটিক্যাল শিফট। আমরা তখন অত কিছু বুঝি না, কিন্তু যে মানে আমি বড় হয়েছি এরকম একটা পরিবারে যারা সবসময় মুক্তিযুদ্ধকে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ আইডেন্টিটি বিশ্বাস করে। কারণ আমার নানা একজন মুক্তিযুদ্ধের শহীদ মানুষ, মুক্তিযুদ্ধের শহীদ পরিবারের সাথে, মানে আমার মামা খালা নান বড় হয়েছি। এটা যেমন আছে, সো সবসময় দেশকে সামনে রাখার যে তুমি আর তোমার দেশ আলাদা না, একেবারে এটা যেমন ছিল। আবার হ্যাঁ, যখন অফকোর্স অ্যাজ আ পার্সন when I chose another family to get married, ওখানেও আমি দেখেছি যে তারা সিমিলার প্রিন্সিপাল বিশ্বাস করেন। আমার ফাদার ইন ল ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, অনেক প্রবীণ এডুকেটর, মানে আর আমার মাদার ইন ল ইজ এ সিভিল ব্যুরোক্রেট। সো মানে এটা একটা খুব মজার জিনিস ছিল যে অ্যাজ আ প্রফেশনাল, অ্যাজ আ উইমেন, আই লার্নড আ লট ফ্রম মাই মাদার ইন ল। আই ডিডন্ট হ্যাভ টু মানে থিঙ্ক দূরে দেখার দরকার নাই। খুবই চমৎকার। আসলে এমন একটা পরিবারে বড় হয়েছেন বা পেয়েছেন পরবর্তী অধ্যায়ও, আপনি খুব লাকি এবং খুব ব্লেসড, সেটা যেমন সত্য। এবং এই জায়গাটায় তাহলে একটা অন্য আরেকটা অধ্যায় নিয়ে আসতে চাই। একটা হলো আপনি পরিবারের সাপোর্ট পাচ্ছেন, ডেফিনেটলি আপনাকে পেছনে এনে নেওয়ার কেউ নেই, কিন্তু আপনার পারিপার্শ্বিক অনেক মানুষ কিন্তু আছে যারা নারীদেরকে একটু পিছিয়ে আনতে চায়। ট্রু। তো এইরকম কোনো চ্যালেঞ্জ আপনার জীবনে এসেছে কিনা, বা মনে হয়েছে কিনা যে না আসলে আমি এটা করব না, এরকম কি কখনো সিচুয়েশন হয়েছে নাকি সবসময় নিজের তাগিদে আসলে কাজগুলো করেছেন বা নিজের পরিবারের অনুপ্রেরণায়? সরাসরি এভাবে আসলেও যে জিনিসটা হয়েছে যে যদি কখনো আমার মনে হয়েছে যে না এই ক্ষেত্রটা হয়তো আমার জন্য যথেষ্ট ওপেন হয়নি বা কিছু, আমি কিন্তু আই অলওয়েজ কনসাল্টেড মাই প্যারেন্টস অর প্যারেন্টস ইন ল অলসো যে এরকম একটা চ্যালেঞ্জ আমি কি করব, অ্যান্ড আই গট দেয়ার গাইডেন্স। আর
লাইক ইউ সেড যে এরকম সাপোর্ট যখন একটা মানুষের, ছেলে হোক মেয়ে হোক, থাকে, এবং অফকোর্স ইয়োর স্পাউস, তখন কিন্তু মানুষ চ্যালেঞ্জটাকে চ্যালেঞ্জ না নিয়ে অপরচুনিটি হিসেবে ভাবতে শেখে। অ্যান্ড আমার পরিবারেও প্রবাবলি মানে আমার বাবার পরিবারের দিকে মাই ফাদার, আমার গ্র্যান্ডফাদার গ্র্যাজুয়েটেড ফ্রম ইউনিভার্সিটি অফ ঢাকা ইন 1930, সো বেঞ্চমার্ক ইজ ভেরি হাই। আমার elder sisters, they graduated from like they're like communal scholars. So আমার কিন্তু বেঞ্চমার্ক ওইদিকে অনেক উঁচু, বিকজ আই কেম ফ্রম দ্যাট, মানে যেখানে ছেলে মেয়েদেরকে আলাদা করে দেখা হয়নি, যার কারণে পার্সোনাল লেভেলে যখন আমি দেখেছি যে আমার 90% আমার কোনো ব্যারিয়ার না, রাদার আমাকে পুশ করছে যে ডু ইট, হোয়াট ইউ ওয়ান্ট টু ডু, তখন বাকি যে 10% এক্সটার্নাল চ্যালেঞ্জ আসবে, এটাকে ফেস করা খুব কঠিন না। একেবারে আপনি চাইলেই আসলে দেশের বাইরে গিয়ে খুব ভালো একটা এস্টাবলিশ লাইফ করতে পারতেন, কিন্তু তারপর আপনি আসলে পরিবারের থেকেই আসলে এই শিক্ষাটা আসা যে আপনি আসলে এই দেশকে ভালোবাসবেন, দেশের জন্য কাজ করবেন। একেবারে কাজের জায়গাটা আমরা আসতে চাই, আমরা নানান বিষয় নিয়ে কথা বলেছি। শুরুর দিকে একেবারে বাজার ব্যবস্থা উন্নয়ন দিকে কাজ করেছেন, সেখানে কেমন এক্সপিরিয়েন্স বা ওখানে কোনো চ্যালেঞ্জ ছিল কিনা একটু যদি বলি, এটাকে বলি আমরা মার্কেট সিস্টেম। যে কেন বাজার ব্যবস্থা উন্নয়ন, কারণ বাজার ব্যবস্থার মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীকে আমরা যেটাকে বলি হাই ভ্যালু বা উচ্চতর বাজার ব্যবস্থাতে সম্পৃক্ত করা, যেন ইকোনমিক ইমপ্রুভমেন্ট বা মানে যে কোনো দেশে যে গ্রোথের সাথে যেন ডেভেলপমেন্টও জড়িত থাকে, যে মধ্যস্বত্বকারী বা যারা হাই ভ্যালু এনগেজ করছে তারাই সমস্ত প্রফিট বা রেভিনিউর ভাগিদার না হয়ে আসলে যারা প্রান্তিক জনগোষ্ঠী তারা যেন সেই সুযোগটা পায়। তো এই জায়গাটা খুব চ্যালেঞ্জিং, একদিনে হয় না, প্রচুর কাজ করতে হয়, স্টেক হোল্ডারদের বুঝতে হয় এবং তাদের অ্যাসপিরেশনটা তৈরিও করতে হয় অনেক ক্ষেত্রে, করে তারপরে তাদেরকে বাজার ব্যবস্থায়, তো বাজার ব্যবস্থায় কাজ করতে 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 আমি দেখলাম যে বাজার ব্যবস্থায় যারা পিছিয়ে থাকে তাদের নিয়েই তো কাজ করছি। এই পিছিয়ে থাকা মানুষদের মধ্যে আরো পিছিয়ে থাকা হচ্ছে যারা নারী, অথচ কাউকে যদি জিজ্ঞেস করা হয় যে আচ্ছা আমরা উইমেন ফার্মারদের সাথে কাজ করবো, লাইক দেয়ার ইজ নো উইমেন ফার্মারের ওয়াইফ বা লেবার বেশি হলে তাদের তো কোনো অ্যাসেট নাই, দিস ল্যান্ড ডাজন্ট বিলং টু হার, কিন্তু সে দিনের 10 ঘন্টা 12 ঘন্টা ওই ল্যান্ডেই কাজ করছে, বাট নাথিং গেইনিং, নাথিং মানে অ্যাজ আ ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স। তো তখন এটা আমাদেরকে খুব স্ট্রাইক করলো যে বাজার ব্যবস্থায় কেন নারীরা অসম্পৃক্ত, সবচেয়ে বড় কথা একেবারে ইনভিজিবল, কেউ স্বীকার করছে না যে ইকোনমিক গ্রোথের ক্ষেত্রে নারীদের কোনো। এই পরিস্থিতিতেই কি ম্যাম আপনি অনুধাবন করলেন যে লিঙ্গ সমতা নিয়েও আমার কাজ করা উচিত? অ্যাবসলিউটলি, এই জায়গাটা থেকেই আমাকে এটা আই থিঙ্ক 2011-12 ক্ষেত্রে, তখন মানে সুইস কন্ট্রাক্ট বাজার ব্যবস্থায় কাজ করছে অনেক দিন, গ্লোবালি কাজ করছে এবং গ্লোবালি একটা অনেক বড় ডেভেলপমেন্ট ধারা আছে, বা আমরা জনরে বলি যারা মার্কেট সিস্টেমে বিশ্বাস করে অর্থনৈতিক অসমতাকে কমানোর জন্য অনেক উপায়িত করা যায়। তো এটা তো এবং সব জায়গায় এটা নিয়ে প্রচুর আলোচনা শুরু হলো যে কেন আমরা এই জিনিসটাকে বা ওমেনদের যে কন্ট্রিবিউশন এটাকে ভিজিবল করতে পারছি না, কেন বাজার কেন তাদেরকে বাইরে রাখছে। তো এই কনস্ট্রেইনটা, এটাকে আমরা জেন্ডার কনস্ট্রেইন্ট বলি, মার্কেট কনস্ট্রেইন্টের সাথে সাথে তখন আমরা সেখানে কাজ করা শুরু করলাম এবং আমি একরকম জিদ করে ধরে বসে থাকলাম যে আমি যেই ভ্যালু চেইনে কাজ করবো আমি ওখানে ওমেন ইনক্লুশনে কাজ করব। সো তখন থেকে নিয়ে দেখা গেল যে আমি বলি যে আমি মার্কেট সিস্টেম ডেভেলপমেন্ট প্র্যাকটিশনার, বাট আমি উমেন্স ইকোনমিক এম্পাওয়ারমেন্ট অ্যাডভোকেট। তো আমি যেই প্ল্যাটফর্মেই কাজ করবো না কেন, লিঙ্গ অসমতার কারণে যদি মেয়েরা পিছিয়ে থাকে সে যেখানে কাজ করতে হবে, দ্যাটস আ মাস্ট। যদি আমি এমন কোনো জায়গায় কাজ করি বা বাজার ব্যবস্থা যেখানে এটাতে সুযোগ নেই, তাহলে এটা আসলে আমাকে খুব একটা, হ্যাঁ এটা আমার ডে টু ডে কাজ হবে, বাট এটা আমার প্যাশনের জায়গা হবে না। একেবারে। অক্সফাম বাংলাদেশ অর্থনৈতিক অন্তর্ভুক্ত ন্যায় বিচার বিভাগের প্রধান হিসেবেও কাজ করেছেন, সেটা নিয়ে একটু শুনতে চাই। আসলে যেটা বলছিলাম যে আমি সুইস কন্ট্রাক্টের সাথে দীর্ঘ সময় কাজ করেছি, কারণ আমার খুব ডাইভার্স কাজ করার সুযোগ ছিল। আবার তারপরে আমি কাজ করেছি USAID প্রজেক্টে, যেখানে আমার
সেখানেও আমি বাজার ব্যবস্থা নিয়ে কাজ করেছি প্রায় 7 বছর লম্বা বাংলাদেশে এবং মিয়ানমারে। তখন এটাও ইন্টারেস্টিং, বাংলাদেশের কনটেক্সট আরেকটা দেশের কনটেক্সট। আমি আই থিঙ্ক সুইস কন্ট্রাক্টে থাকার সময় আমি আফ্রিকাতে গিয়েছিলাম একটা প্রজেক্ট রিভ্যালুয়েশনে, হোল ডিফারেন্ট পিকচার। আই লাইক ও মাই গড, আমরা ভাবতাম দুনিয়ায় আমরাই সবচেয়ে কষ্টে আছি। এখানে একটা মানুষকে শুধু খাবার পানি জোগাড় করার জন্য 5 কিলোমিটার 10 কিলোমিটার তার হাঁটতে হয় প্রতিদিন। মানে যেখানে মানে wherever you look there is no arable land. How do people live? তো এই যে ওই যে বললাম যে গ্লোব ট্রটার, this comes from the passion যে মানুষ কিভাবে বাঁচে, মানুষ কিভাবে থাকে, তার মধ্যে থেকে মানুষ কিভাবে মানে হাউ দে রাইজ। তো যখন ইউএসএইড প্রজেক্টে কাজ করলাম তখন মায়ানমারে দেখার সুযোগ হয়েছিল। আবার সুইস কন্ট্রাক্ট গ্লোবালি অনেক দেশে কাজ করে, তো আমাদের একটা সুযোগ ছিল বিভিন্ন দেশে গিয়ে এটা দেখার যে কি কাজ করছে। তো এই ট্রাভেলার মানে কাজের কারণে এটা দেখার সুযোগ হলো। ইউএসএইড এর পরে আমি অক্সফামে জয়েন করলাম অ্যাজ দ্য হেড অফ পোর্টফোলিও ফর ইকোনমিক ইনক্লুশন। তো অক্সফাম তো অ্যাজ অ্যানাদার হিউজ গ্লোবাল আইএনজিও এবং তার হিউম্যানিটেরিয়ান কাজে ওয়ান অফ দ্য পায়োনিয়ার্স। অক্সফামকে বলা হয় স্বাধীনতার বন্ধু বাংলাদেশের, দ্য ফার্স্ট ওয়ান অফ দ্য ফার্স্ট অর্গানাইজেশন বাংলাদেশের স্বাধীনতাকে মানে স্বীকার করে। বাংলাদেশ ইজ আ ইন্ডিপেন্ডেন্ট স্টেট। তো এই যে এত লেগেসি, আই ওয়ান্টেড টু ওয়ার্ক ইন অর্গানাইজেশন যেখানে এরকম একটা লেগেসি আছে সারা দুনিয়াতে এবং তার হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে যেভাবে কাজ করে, এটা একটা মানে অভিজ্ঞতার জিনিস। যদিও আমি ইকোনমিক পোর্টফোলিও লিড করতাম, আমাদের হিউম্যানিটেরিয়ান পোর্টফোলিও ভেরি স্ট্রং, তারাও কাজ করে। তো এটা খুব কাছ থেকে দেখার সুযোগ হলো। আর ইকোনমিক পোর্টফোলিওতে আমরা একইভাবে এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট, উমেন লেড এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট, স্কিল ডেভেলপমেন্ট, তারপরে হচ্ছে ক্লাইমেট এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট, এই জায়গাগুলোতে আমরা ফোকাস করতে পেরেছি। অক্সফামে আমি খুব বেশি থাকিনি, লিটল লেস দ্যান 2 ইয়ার্স। তার মধ্যেও যেহেতু এটা একটা অনেক বড় সংস্থা, দেশে এবং দেশের বাইরে কাজ দেখার অনেক সম্পৃক্ততা তৈরি হয়। এটা একটা অনেক বড় এক্সপোজার, শেখার সুযোগ অনেক। আর 2-1টা কাজ যদি বলি, যেমন একটা খুব ফ্ল্যাগশিপ কাজ অক্সফাম লাস্ট ইয়ারে শুরু করেছে, এটাকে বলছে যে অনির্বাণ, যেখানে নারীরা যারা কর্মক্ষেত্রে ছিলেন কিন্তু কোনো কারণে কর্মক্ষেত্র থেকে চলে গেছেন, তাদের পার্সোনাল বিভিন্ন রিজন হতে পারে, তারা কিভাবে কর্মক্ষেত্রে আবার ফিরে আসবেন এবং সেখানে আসতে গেলে তারা কি ব্যারিয়ার্স ফেস করেন, এমপ্লয়াররা কেন তাদেরকে এমপ্লয় করতে চায় না, ওই জায়গাটায় কাজ করা কি, এটা যেমন সামাজিক ব্যারিয়ার, খুব বড় ব্যারিয়ার, ওখানটায় কিভাবে কাজ করা যায় এবং কিভাবে তাদেরকে প্রফেশনাল লাইফে নিয়ে এসে আবার ইকোনমিক মেইন স্ট্রিম করা সম্ভব হয়। তো এটা একটা ফ্ল্যাগশিপ প্রোগ্রাম অক্সফামে, যেটা শুরুতে আমি থাকার মানে টিমের সাথে আমি থাকার একটা সুযোগ হয়েছে। দারুণ একটা ব্যাপার। ম্যাম, আপনার কাছে এখন জানতে চাইবো যে জার্মানিতে আর্থিক অন্তর্ভুক্তি বিষয়ে যে বিশেষায়িত পদে আপনি আসলে কাজ করেছিলেন বা যে সনদটা আপনি গ্রহণ করেছিলেন, সেটা কেন নিলেন? এটাও হচ্ছে যে এটা অ্যাকচুয়ালি মেইনলি ফ্রম প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড, যে আসলে আমরা একটা তো হচ্ছে একাডেমিক ট্রেনিং, যে আই এম ট্রেইনড অ্যাজ অ্যান ইকোনমিস্ট, বাট আই চোজ টু বি আ সোশ্যাল সার্ভিস প্র্যাকটিশনার। সো আমাকে কিন্তু বারবারই নিজেকে আপস্কিল করতে হয়। আই হ্যাড ট্রেনিংস অন মার্কেট সিস্টেম, আই হ্যাড ট্রেনিংস অন জেন্ডার মেইন স্ট্রিমিং, এগেইন ইজ অ্যানাদার ট্রেনিং অন ইকোনমিক ইনক্লুশন। এটারও কারণ ছিল যে আমি যখন ইকোনমিক ইনক্লুশন পোর্টফোলিও দেখবো, পোর্টফোলিও দেখতে হলে আমাকে আসলে একটু ম্যাক্রো আন্ডারস্ট্যান্ডিং বুঝতে হবে, পলিসি আন্ডারস্ট্যান্ডিং বুঝতে হবে। তো যেটা আমরা জানি, বাট এটাকে বলা যেতে পারে এটাকে একটু ব্রাশ আপ করার জন্য এটা প্রাতিষ্ঠানিক একটা প্রায় আই থিঙ্ক 8 মান্থসের একটা সার্টিফিকেট মানে ডিগ্রি আমাকে পড়াশোনা আমাকে করতে হচ্ছে দেন। বাট হ্যাঁ, এখান থেকে আমি অনেক কিছু শিখেছি, যেটা কিছুটা হয়তো অক্সফামে থাকার সময় আমি প্রয়োগও করতে সক্ষম হয়েছি। মানে পড়াশোনাটা না, ইটস অলসো মাই ভেরি অর্গানিক আন্ডারস্ট্যান্ডিং, যে কাজ করতে করতে ইউ অলসো হ্যাভ টু, আই থিঙ্ক এটা সব প্রফেশনেই এখন
করা উচিত। আমরা একেবারে শেষের দিকেই চলে এসেছি, আপনার সাথে আসলে অনেক গল্প বাকি রয়ে গেছে, নিশ্চয়ই অন্য কোনো আয়োজনে করব, কিন্তু এখন যে বিষয়টা নিয়ে একটু জানতে চাই, আসলে কাজের জায়গাটা বেশ অনেকদিন ধরে উন্নয়ন ক্ষেত্রে আপনি কাজ করছেন, আরো বিভিন্ন বিষয়ে কাজ করছেন, সেই সাথে নিজের পরিবার সামলানো, আপনি মা হিসেবেও আপনার সন্তান রয়েছে, এই সব কিছু মিলিয়ে একজন নারী কিভাবে সমন্বয় করছেন? ধরো একটা পাজল কমপ্লিট হতে হতে সবগুলো পিস লাগে। সো আমি কখনো নিজেকে সিঙ্গুলার মনে করি না, মনে করি যে পরিবারেরও আমি একটা পাজল পিস। তার মানে এভরিবডি ইজ প্লেইং দেয়ার ওন রোলস। তো আমার সমন্বয়টা মানুষ হিসেবে নারী হওয়ার থেকে বেশি, হয়তো বা এই প্রিভিলেজটা এই কারণে দ্যাট আই কেম ফ্রম আ ফ্যামিলি লাইক দ্যাট। আর আরেকটা ছোট জিনিস বলাই উচিত, যেটা হয়তো ইয়ে করছে, যে আমি কিন্তু এখন অক্সফোর্ডে যেহেতু কাজ করছি না, বাট হয়তো ভবিষ্যতে কখনো আবার সুযোগ পেলে করব। বাট কারেন্টলি আমি যেই প্রজেক্টে কাজ করছি এটা হচ্ছে বাংলাদেশের জন্য ভেরি ফিউচার ফরওয়ার্ড একটা জায়গা, যেটা কাজ করে হচ্ছে বাংলাদেশের রিনিউয়েবল এনার্জি অ্যাডপশনে। এখন কোন প্রতিষ্ঠানে আছে? এটাও সুইস কন্ট্রাক্টেরই একটা নতুন প্রজেক্ট, এবং এটা এম্বাসি অফ সুইডেন এটাকে ফান্ড করছে। মূলত বাংলাদেশের অ্যাপারেল সেক্টর বা আরএমজি সেক্টরে কিভাবে আমরা নেট জিরো বা কার্বন এমিশন কমানোতে যাব। তো এটাকে আমি বলি ফিউচার ফরওয়ার্ড, কারণ বাংলাদেশের একটা টার্গেট আছে অন্যান্য সব দেশের মতোই, যে 2045 নাগাদ আমরা কত পার্সেন্ট আমাদের কার্বন এমিশন কমিয়ে নিয়ে আসবো, এটা মানে ক্লাইমেট মিটিগেশনের জন্য। তা আমি এরকম প্রজেক্টে আগে কাজ করি, রাদার আমি ক্লাইমেট অ্যাডাপ্টেশনে কাজ করেছি, যেখানে ক্লাইমেট ভালনারেবল কমিউনিটিকে কিভাবে সাহায্য করা সম্ভব হয়। সো আই ফেল দ্যাট দিস উড বি আ নিউ চ্যালেঞ্জ ফর মি, অ্যান্ড মানে ব্লেসড বাই গড যে আমার কাছে এই অপরচুনিটিটা এসছে, এবং আমি ধরনের একটা প্রজেক্টে কাজ করার সুযোগ পেয়েছি। সো আমার মানে লার্নিং ইয়েটা আবার বেড়ে গেল, দ্যাট এক্সাইটস মি। আচ্ছা, সো আই লুক ফরওয়ার্ড যে এখানে কি হবে, দেখতে চাই। আরেকটা হচ্ছে যে যেটা বলছেন সমন্বয়ের ব্যাপারটা, যে আমার কাছে মনে হয় যে পরিবারের একটা অনেক বড় ভূমিকা থাকে একটা মানুষকে তার ড্রিম বা অ্যাসপিরেশনের জায়গাটাতে সাহস দেয়। ক্যাপাসিটি বা ইয়েটা যে সবসময় দিতে পারে তা কিন্তু সবাই পারে না, মানুষ তো নিজেই সুযোগটা তৈরি করে নেয়। কিন্তু পরিবার এবং তার আমার জীবনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আমার বন্ধুদের এবং অফকোর্স আমার স্পাউসের। তো তারাও কিন্তু এই জার্নিটা আমার সাথেই হাঁটে, বোঝার চেষ্টা করে, এবং একই সাথে এক্সাইটেডও ফিল করে যে হ্যাঁ কোথায় গেলে। ওই যে এই ট্রাভেলারটা কিন্তু আমি হতে পেরেছি বিকজ অফ মাই ওয়ার্ক। একদমই তাই, খুব চমৎকার একটা রাঙা সকাল কাটালাম আমরা, এবং অনেক ইন্সপায়ারিং, এবং আপনাদের হাত ধরে আমরা একটা দেশের পরিবর্তন দেখতে পাবো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, অনেক অনেক শুভকামনা থাকলো। ধন্যবাদ মাসুক এবং লাবণ্য। গল্প বলতে পারাতে খুব ভালো লাগে, বাট আরো ভালো লাগে যদি এইটুকু থেকেও কেউ অনুপ্রাণিত হয় এবং দেশের জন্য কাজ করার যার যার ক্ষেত্র থেকে চেষ্টাটুকু একটু করে। আশা করি সেটা অনুপ্রাণিত করবে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।